বলো সাহেব, কি বলতে এসেছো? রেজে, কামিং 1st জানুয়ারি আমাদের নিউ ইয়ার, নতুন বছর। আমরা তাই এভরি ইয়ার 31st ডিসেম্বর রাত 12টার সময় নিউ ইয়ার সেলিব্রেট করি। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো খবর। আপনি যদি দিস ইয়ারে আমাদের পার্টিতে অ্যাটেন্ড করেন তাহলে আমরা খুব আনন্দিত হইব। ঠিক আছে ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব। সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। আপনি অ্যাটেন্ড করলে আমরা আপনাকে আমাদের বিলাতি কেক খাওয়াইবো। মানে পিঠে? জানো সাহেব, এই পৌষ মাসে আমরাও পিঠে তৈরি করি। দেখো দেখো, এই দিক দিয়ে আমাদের সংস্কৃতির মধ্যে কত মিল। ওয়েল সেড মহারাজ, ওয়েল সেড। আচ্ছা তাহলে আজ আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। আর আমাকে নিমন্ত্রণ করার জন্য তোমাদের ধন্যবাদ সাহেব, ধন্যবাদ। তা মহারাজ, সাহেবরা এসে আপনাকে নেমন্তন্ন করে গেল? আরে শুধু নেমন্তন্ন, যাকে বলে একেবারে নির্বদ্ধ নিমন্ত্রণ। আহা, আপনার সাথে যদি আমাকেও নেমন্তন্ন করতো, আহা, জীবনে কখনো বিলাতি কেক খাইনি, শুনেছি খুব ভালো খেতে। বাবা, কেকের কথা শুনেই তো দেখছি আপনার মুখ দিয়ে লাল ঝরতে শুরু করে দিল। দেখেছেন মহারাজ, আমি সরল সিধে মানুষ, সাদা মনে কাদা নেই, তাই আগ বাড়িয়ে মনের ইচ্ছা প্রকাশ করেছি মাত্র। আর দুঃখ পেতে হবে না মন্ত্রী মশাই। মহারাজ, আপনি কেক খেতে গেলে মন্ত্রী মশাইকেও সঙ্গে করে নিয়ে যান, তাতে যদি এই সরল সিধে মানুষটার মনের দুঃখ একটু কমে। এই থামো থামো সব, রঙ্গরসিকতা থামিয়ে আমার একটা প্রশ্নের জবাব দাও দেখি। আচ্ছা, গত পৌষ মাস থেকে এই পৌষ মাস পর্যন্ত তোমরা কে কি কাজের কাজ করেছো বলো তো? মানে এই 1 বছরের কাজের ফিরিস্তি চাইছেন? মনে করো তাই। এই 1 বছরে আমি তালিম দিয়ে 100টা নতুন সৈন্য তৈরি করেছি মহারাজ। বেশ বেশ, খুব ভালো। তা রাজপণ্ডিত, তুমি কি করেছো? আমি ছাত্র পড়িয়ে তাদের শিক্ষিত করে তুলেছি। আমি প্রতিদিন অসুস্থ মানুষকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছি। আমিও বেকার বসে থাকিনি মহারাজ। 1 বছরে আমি 350টা পদ্য রচনা করেছি। আর এই যে গোপাল, এই 1 বছরে তুমি কি করেছো? হ্যাঁ, আমি রাজসভায় এসে হাস্যরস পরিবেশন করে সকলের মন ভালো করেছি। আর বিপদে আপদে বুদ্ধি আর সৎ পরামর্শ দিয়ে আপনাকে আর এই রাজ্যকে নানান বিপদের হাত থেকে বাঁচিয়েছি। আমাদের সকলকে উদ্ধার করে দিয়েছো। এই যে মন্ত্রী, তুমি কি করেছো? আমি, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি রোজ সময় মতো রাজসভায় এসেছি। তা এসেছো? বাহ, কিন্তু এসে কাজের কাজটা কি করেছো? মানে এই মুহূর্তে সেগুলো ঠিক মনে পড়ছে না মহারাজ। আমি মনে করিয়ে দেব মন্ত্রী মশাই। তুমি ঠিক আছে, দাও। সুকর্মের পরিবর্তে বেশ কিছু দুষ্কর্ম করেছেন আপনি। যেমন কোষাগার থেকে টাকা সরাবার মতলব করেছেন, যদিও আমার বুদ্ধির কাছে হেরে গিয়ে আপনার সেই মতলব ভেস্তে গেছে। এ বাবা, এ তুমি কি বলছো গোপাল ভাই? আরো শুনতে চান? না না, থাক থাক। মন্ত্রীর কথা যত না বলা যায় ততই ভালো। আর বিজ্ঞানী, তুমি এবার বলো। আমি এই 1 বছরে অনেক পরিশ্রম করে এক আশ্চর্য আকাশযান তৈরি করেছি মহারাজ। যে যানে চড়ে কমপক্ষে 10 জন খুব অল্প সময়ে অনেক দূর থেকে ঘুরে আসতে পারে। তাই নাকি? এ তো খুব ভালো আবিষ্কার। তা এতদিন জানাওনি কেন? ভেবেছিলাম কাজ সম্পূর্ণ হলেই আপনাকে জানাবো। তা কবে সম্পূর্ণ হবে তোমার ওই আকাশযানের কাজ? সম্পূর্ণ হয়ে গেছে মহারাজ। এবার আপনি বললেই চড়াতে পারি। ঠিক আছে ঠিক আছে, খুব তাড়াতাড়ি সকলে মিলে চড়বো তোমার ওই আকাশযানে। তাহলে আজকের মতো রাজসভা এখানেই শেষ। কাল সকলে আবার এসো কিন্তু। বিজ্ঞানীর এই আকাশযানের কথাটা সাহেবদের কাছে পৌঁছে দিতে পারলেই অনেক টাকা পুরস্কার পাওয়া যাবে। তাহলে আর দেরি কেন, আজই গিয়ে খবরটা ওদের কানে দিয়ে আসি। গিন্নি, ও গিন্নি, বলো, কি বলবে? আমি একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছ? একটা বিশেষ কাজে। কাল থেকে আমরা এই মাঠেই বল খেলবো। মাঠটা কত বড়, আর মাঠ ভর্তি কি সুন্দর ঘাস।
মাঠটা সুন্দর হলে কি হবে? সাহেবগুলো তো আর ভালো নয়, আমাদের দেখতে পেলেই তো তাড়া করে। আরে এত ভয় পাচ্ছিস কেন? এখন তো কোনো সাহেবকে দেখতেই পাওয়া যাচ্ছে না। নে নে, ছুটে গিয়ে ধর। ক্যাবলার দল, বলটা ধরতে পারলি না? কিন্তু এখন কি হবে? বলটা যে সাহেবদের কুঠিতে ঢুকে গেল। চল তাহলে ভেতরে গিয়ে খুঁজে নিয়ে আসি। সাহেবরা যদি ধরে ফেলে? আরে পা টিপে টিপে যাব, আর বিপদ বুঝলেই মার মতো। বলবো কি সাহেব, আমাদের বিজ্ঞানী এমন একটা আকাশযান তৈরি করেছে যে আকাশযানে চড়ে হুশ করে অনেক দূর চলে যাওয়া যায়। কি সত্য? সত্যি সাহেব, একেবারে চন্দ্র সূর্যের মানে মানে ওই মুন অ্যান্ড সানের মতো সত্যি। তুমি কি করিয়া জানিলে? আজ রাজসভার মধ্যে সকলের সামনে বিজ্ঞানী এই আবিষ্কারের কথা ঘোষণা করেছে, তাই তো তোমাদের খবর দিতে এলাম। সাহেব, এত বড় আবিষ্কারটা তোমরা হাতিয়ে নাও। হাটাইয়া লইব মানে চুরি করিব? চুরি বলছো কেন সাহেব? ভাবো তোমরা জয় করেছো। রাইট, ওই ভেহিকলটাকে আমরা জয় করিয়া আনিব। তা কিভাবে করিব? আমি বলছি, তোমরা শুধু মন দিয়ে শুনে যাও। ভেরি গুড। অলরাইট, আজ রাত্রেই আমরা অ্যাকশন করিতে যাইব। কিন্তু আমারটা? তোমার ইনফরমেশন মতো কাজ করিয়া অ্যাকশন সাকসেসফুল হইলেই আমরা তোমাকে 200 সৈন্য মুদ্রা দিব। ধন্যবাদ সাহেব। তাহলে রাত 12টার পর বিজ্ঞানীর বাড়ির সামনে আমি অপেক্ষা করব। অলরাইট। বলিস কি রে, এত দূর? হ্যাঁ দাদু, এত দূর। ঠিক আছে, খবরটা যখন পেয়ে গেলাম তখন দেখ না কি করি আজ। এমন একটা খবর দিলাম, আমাদের রসগোল্লা আর মাখা সন্দেশ খাওয়াবে তো দাদু? ঠিক আছে, তাই হবে। তবে আজ নয়, কাল। আমি এখন যাই, বুঝলি, একটু সেনাপতির সাথে কথা বলে আসি। কে 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 তোমরা? কি চাই? কুইক! পোড়া কপাল, এখানেও সেই গোপাল। আমি বাবা পালাই। কেউ নড়বে না, কেউ নড়বে না। নড়বার চেষ্টা করলেই এই তলোয়ার দিয়ে বুক একেবারে এফোড় ওফোড় করে দেবো। সব কটাকে কারাগারে নিয়ে যাও। কাল রাজসভায় আকাশযান চুরি করতে আসার অপরাধে এদের বিচার হবে। মহারাজ, কাল রাতে এই সাহেবরা লোকজন নিয়ে বিজ্ঞানীর আকাশযান চুরি করতে এসেছিল। ঘুমন্ত বিজ্ঞানীকে ওরা বেঁধেও রেখেছিল। বটে সাহেব, সাহেব তোমরা এত খারাপ? হ্যাঁ? একদিকে আমাকে অনুষ্ঠানে যাবার জন্য নিমন্ত্রণ করে যাচ্ছ, অন্যদিকে রাতের অন্ধকারে গোপনে আমার বিজ্ঞানীকে বেঁধে তার আবিষ্কার চুরি করতে এসছো। এর শাস্তি কি জানো? কম করে 2 বছর সশ্রম কারাদণ্ড। আমাদের পানিশমেন্ট দিলে আপনার মন্ত্রীকেও পানিশমেন্ট দিতে হইবে। কেন কেন কেন? মন্ত্রীকে শাস্তি দেবো কেন? বিকজ আমরা যাহা করিয়াছি সবকিছু উহারই প্ল্যান ছিল। মন্ত্রী সাহেবরা কি বলছে? তুমি নাকি ওদের চুরি করতে তাতিয়েছো? কি হলো, চুপ করে আছো কেন? না মহারাজ, আমি ওদের চুরি করতে বলিনি। বলনি? বলনি? তাহলে ওরা এই আকাশযানের কথা জানলো কি করে? না, আসলে ওরা খুব গর্ব করে বলেছিল যে ওদের দেশের বিজ্ঞান নাকি খুব উন্নত, তাই ওদের শুধু চমকে দেওয়ার জন্যে আমি মুখ ফসকে বিজ্ঞানীর আবিষ্কারের কথাটা বলেছিলাম। কিন্তু ওরা যে এমন একটা
বাজে কাজ করবে এটা আমি বুঝতে পারিনি মহারাজ, বুঝতে পারিনি। সত্যি বলছো? সত্যি মহারাজ। নকল কান্নাকাটি করে পার পেয়ে যেতে চাইছে, ঠিক আছে পেয়ে যাক পার, তবে ওকে এমন আসল কান্না কাঁদাবো না, বুঝবে তখন মজা। ঠিক আছে, অসাবধানে ভুল যখন করেই ফেলেছ তখন কোনো শাস্তি তোমায় আমি দিচ্ছি না। তবে মন্ত্রী, ভবিষ্যতে কিন্তু আর এরকম ভুল করো না। আর সাহেবরাও কিন্তু রেহাই পাবে না, ওদের 2 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করছি। যাও যাও, এদের কারাগারে নিয়ে যাও। ট্রেটার মন্ত্রী, আমরা তোমাকে ছাড়িব না। উই উইল সি ইউ। কিরে কেমন খাচ্ছিস সব? ভালো ভালো ভালো, খুব ভালো গো দাদু, যাকে বলে একেবারে পেট পুরে। গোপাল দাদা, মহারাজ একবার তোমাকে রাজবাড়িতে ডেকেছেন গো। ঠিক আছে চলো তোরা খা, আর কিছু লাগলে ভোলা দাদুর কাছ থেকে চেয়ে নিস। ভোলা, আমি রাজবাড়ির থেকে ফেরার পথে পয়সা দিয়ে যাব। ঠিক আছে, তুমি যাও। মহারাজ, হঠাৎ খবর পাঠিয়ে আমাদের এখানে ডেকে আনার কারণ? আরে বাবা, বলবো বলবো, শুধু গোপালকে আসতে দাও। আমি এসে গেছি মহারাজ। এই তো, এই তো, গোপাল যখন এসে গেছে তখন বলেই ফেলি। আসলে ওই সাহেবরা তো আমাকে কেক খেতে যাওয়ার নেমন্তন্ন করেছিল, কিন্তু চুরির মতো দুষ্কর্মের দায়ে সাহেবরা তো এখন আমারই কারাগারে বন্দী। সে অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে মহারাজ। কিন্তু আমার মনটা যে বড্ড বিলাতি কেক করতে শুরু করে দিয়েছে। আর শুনেছি বিলাতি কেক খেতে নাকি ভারী সুস্বাদু। তাহলে চলো বড় কোনো শহরে গিয়ে সকলে মিলে বিলাতি কেক খেয়ে আসি। কিন্তু শহর কি এখানে নাকি? সে তো প্রায় 200 মাইল দূরে। আহা, তার জন্য এত চিন্তা করছো কেন? আমাদের বিজ্ঞানীর তৈরি করা আকাশ জানাচ্ছে না, তাতে চড়বো আর হুশ করে শহরে পৌঁছে যাব। এই বিজ্ঞানী, যেতে পারবো না? অবশ্যই পারবেন মহারাজ, শুধু কারা কারা যাবেন আর কবে যাবেন বলুন। তাহলে বলো কারা কারা বিলাতি কেক খেতে শহরে যাবে? সব থেকে আগে মন্ত্রী মশাইয়ের নামটা লিখে নিন মহারাজ। বিলাতি কেকের নাম শুনলেই ওনার মুখ দিয়ে লাল ঝরতে শুরু করে দেয় যে। দেখেছেন মহারাজ, গোপাল আবার কেমন টিটকারি কাটতে শুরু করে দিয়েছে। আহা, রেগে যাচ্ছ কেন মন্ত্রী? তুমি যাবে, অবশ্যই যাবে। তা আর কে কে যাবে বলো? আমি যাব মহারাজ। আমিও যাব। আমিও যাব। ঠিক আছে, চলো সকলে মিলে একটু বিলাতি কেক খেয়ে হইচই করে আসা যাক। কবে যেতে চান মহারাজ? তবে কালই চলো। সকলে নিজের আসনে বসুন, আর যান শুরুর মুহূর্তে একটু ঝাঁকুনি লাগবে, তাই আসনের হাতলটাকে শক্ত করে চেপে ধরে থাকবেন। এই বিজ্ঞানী যা বললো সকলে কিন্তু তাই কর। বাপরে, কি আওয়াজ! হ্যাঁ, প্রথমটা হবে, তারপর আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, বাহ 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 বাহ, আমরা কেমন মাটি ছাইয়ে মেঘের ওপর দিয়ে উড়ে চলেছি। সত্যি সত্যি বিজ্ঞানী, ধন্য ধন্য তুমি, আর ধন্য তোমার আবিষ্কার। আমরা এখন শহরের এলাকার মধ্যে চলে এসেছি। এই তো উঠলাম, এরই মধ্যে শহর এসে গেল। মহারাজ, এই হলো আকাশযান, বাতাসের বেগে ছোটে। আমরা এখন নামবো, তাই সকলে আবার ওই সামনের হাতল শক্ত করে চেপে ধরে থাকুন। সকলে এবার এক এক করে বেরিয়ে আসুন, আসুন আসুন। কিন্তু একটা মাঠ, এখানে বিলাতি কেকের দোকান কোথায়? চলুন খুঁজে দেখি, কোথাও না কোথাও তো খুঁজে পাবোই। ওই দেখুন মহারাজ, বিলাতি কেকের দোকান।
বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। কত সহজে পেয়ে গেলাম। এই চলো 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 তাহলে কেক খেয়ে আসা যাক। ওহে দোকানদার, তোমার দোকানের সব থেকে ভালো কেক আমাদের প্রত্যেককে 4টে করে দাও দেখি। এক্ষুনি দিচ্ছি বাবু। হুম, হুম, হুম। বাহ বাহ বাহ, বড় ভালো। এই না হলে বিলাতি কেক। সত্যি মহারাজ, মুখে দিলাম আর মিলিয়ে গেল। কেক তো ভালোই খাওয়ালে। তার দাম কত? আগে আসল বিলাতি কেক তো, তাই দাম একটু বেশি। ওই মানে সর্বসাকুল্যে 10 টাকা। তোমার কেক খেয়ে এত খুশি হয়েছি যে 10 টাকার পরিবর্তে আমি তোমাকে 2টি সোনার মোহর দেব। 10 টাকার বদলে 2টো সোনার মোহর? এ তো আমার স্বপ্নেরও অতীত। তা হাতে তো এখনো কিছু সময় আছে। চলো চলো, শহরের আশপাশটা একটু দেখে আসি। আমি কোনোদিন শহর দেখিনি। চলুন মহারাজ, শহরটা দেখে আসা যাক। বাবা, ওহ, আমার আমার পা ব্যথা করছে। তাই আপনারা যান, আমি এই দোকানে একটু বসি। এখানে এসেও মন্ত্রী আবার কোনো বদমতলব আঁটতে শুরু করে দিল না তো? একবার দেখে আসি। মহারাজ, আমি চট করে একটু আসছি। আহ, পায়ে ব্যথা বলে মন্ত্রী এলো না, তো তুমি আবার কোথায় যাচ্ছ? আগে প্রকৃতির চাপ মহারাজ। যাও, তবে আমরা কিন্তু এখানে আর আধ ঘন্টা মতন থাকবো। সময় মতো আকাশযানে চলে এসো। ঠিক আছে মহারাজ। শোনো, আমাদের মহারাজ তোমাকে 2টি সোনার মোহর দিয়ে গেছেন। একটা তুমি রাখবে, অন্য মোহরটার বদলে যতগুলো বিলাতি কেক হবে সবগুলো একটা বাক্সে ভরে এক্ষুনি আমাদের আকাশযানে পাঠিয়ে দেবে। কিন্তু আপনাদের মহারাজ তো এসব কিছু বলে গেলে না। মহারাজ ব্যস্ত মানুষ, তাই হয়তো বলতে ভুলে গেছে। আমি তার মন্ত্রী, তাই আমি যেরকম বলছি সেই রকমই করতে হবে তোমার। আমি এখন চললাম, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। রাজাটা ভালো, কিন্তু মন্ত্রীটা দেখছি খুবই কঞ্জুস। আপনি আবার ফিরে এলেন যে, কিছু বলবেন? এবার তাহলে আমরা আকাশে উড়বো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই 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 বাক্সটা রাখুন। কি আছে এই বাক্সে? আগে নিজের গ্যাঁটের কড়ি খরচ করে কেক কিনেছি, একেই বলে বুদ্ধির জোরে করে খাওয়ায়। মন্ত্রী, কাউকে কিছু না জানিয়ে বিলাতি কেক তো কিনলে, তা কি কি কেক কিনলে সেটা একবার দেখতে পারি কি? কেন পারবেন না মহারাজ? এই দেখুন। কি মন্ত্রী, এ তো ছোট ছোট পাটকেল আর বাতিল কাগজে ভর্তি। হ্যাঁ, আমার কাছ থেকে একটা গোটা মোহর নিয়ে হতচ্ছাড়া দোকানদার আমাকে ঠকিয়েছে। হ্যাঁ, কেন মিথ্যে কথা বলছেন মন্ত্রী মশাই?
আপনি কোনো মোহরই দেননি। মহারাজ যে 2টি মোহর দিয়েছিলেন, আপনি ওই দোকানদারকে চাপ দিয়ে তার একটার বদলে কেক দাবি করেছিলেন। কি বলছো কি গোপাল, এ তো খোদার উপর খোদকারি। ঠিকই বলেছেন, খোদার উপর খোদকারি, আর তার উপর আসল কারিগরিটা তো আমি করেছি মহারাজ। মানে পায়ের ব্যথার অছিলায় মন্ত্রী মশাই তো দোকানে থেকে গেলেন, তাই আমার মনের মধ্যে কেমন একটা সন্দেহ হলো। আমিও তাই প্রকৃতির বেগের বাহানায় ওই দোকানে গিয়ে আড়াল থেকে মন্ত্রী মশাইয়ের সব কথা শুনে নিলাম। তারপর মন্ত্রী মশাই দোকানদারকে 1 মোহরের পরিবর্তে বাক্স ভর্তি কেক দিতে বললেন, আর মন্ত্রী মশাই চলে যেতে আমিও দোকানে ঢুকে বাক্স ভর্তি কাগজ আর ছোট ছোট পাটকেল দিতে বললাম। গোপাল, কোন রকম গলাবাজি করবে না মন্ত্রী। তোমার মতো জোচ্চোরকে না শিক্ষা দিতে গোপাল একেবারে ঠিক কাজ করেছে। আমি কিন্তু আরেকটু কাজ করেছি মহারাজ। ওই 1 মোহরের পরিবর্তে আমি ওকে 1 বাক্স টাটকা বিলাতি কেক পাঠিয়ে দিতে বলেছি। কাল সকালের মধ্যেই ঘোড়ার গাড়ি করে ওই কেক কৃষ্ণনগরে চলে আসবে। সকলে মিলে ভাগ করে খাবো। এটাই হলো আমার কারিগরি। এই না হলে গোপাল। আমিও 2-1টা পাবো তো গোপাল? পাবেন বই কি, এই তো আপনার কেক। হ্যাঁ, এই হলো তোমার কেক। গেঁটের কড়ি খরচ করে যখন কিনেছো, তখন সবটাই খেতে হবে তোমায়। এসব অখাদ্য কুখাদ্য খেলে আমি যে মরে যাব মহারাজ। কি ব্যাপার সভাসদগণ, কদিন পরেই তো আবার সেই ইংরেজি নববর্ষ চলে আসছে। তা তোমাদের কার কার কি কি পরিকল্পনা? মহারাজ, আমি নতুন বছরের প্রথম দিন এবার নতুন একটা জিনিস আবিষ্কার করতে চলেছি। ও, তা কি আবিষ্কার শুনি? মহারাজ, আমি একটা এমন তরল আবিষ্কার করতে চলেছি যেটা প্রয়োগ করলে একটা বীজ খুব সহজেই পূর্ণ চারা গাছে মুহূর্তের মধ্যে রূপান্তরিত হয়ে যাবে। ওরে বাবা, এ তো অভূতপূর্ব আবিষ্কার করতে চলেছো। পরীক্ষা সফল হয়েছে, এখন শুধু প্রয়োগ করে দেখানো বাকি। আমরা সবাই অপেক্ষায় থাকবো বিজ্ঞানী, তুমি এগিয়ে যাও। আচ্ছা মন্ত্রী, তুমি এত চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি বলো, নতুন বছরে তুমি কি করতে চাও? মহারাজ, আমি নতুন বছরে কৃষ্ণনগরে থাকবো না। সে কি? হ্যাঁ মহারাজ, এবার ইংরাজি নববর্ষের প্রথম দিনে আমি থাকবো না। আমি শ্বশুর বাড়ি যাব। প্রত্যেক বছর তো রাজবাড়িতেই কাটালাম, এবার না হয় একটু আলাদা রকম কাটালাম মহারাজ। ঠিক আছে, তবে তুমি যদি অন্তত বছরের প্রথম দিনটাতেও থাকতে, তাহলে ভালো লাগতো। মানে সবাই মিলে হই হুল্লোড় করতাম। আচ্ছা ঠিক আছে মহারাজ, আপনি যখন এত করে বলছেন, তাহলে আমি আজকেই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। ঠিক ইংরাজি নববর্ষের প্রথম দিনে রাজসভায় পদার্পণ করব। হ্যাঁ, বেশ, তাহলে তাই এসো। বাবা, এবার তোমরা সবাই দেখবে আমার খেল। কে কে তুমি আমার কাপড়গুলোকে এই পুটুলির মধ্যে ঢোকাচ্ছ কেন? কারণ আজকে থেকে আগামী 1 সপ্তাহ তুমি তোমার বাপের বাড়িতে থাকবে, আর সেই জন্য তোমার কাপড় গুছিয়ে দিচ্ছি। কে বলা নেই কওয়া নেই, আমি হঠাৎ বাপের বাড়ি যাব কেন? শোনো, সামনে নতুন বছর আসছে, আমার প্রাপ্তিযোগ হবে। যাও যাও, কথা না বাড়িয়ে বাপের বাড়ি যাও। বাড়ির বাইরে গরুর গাড়ি বলাই আছে। চলো, আমি তোমাকে রাজ্যের শেষ প্রান্ত অবধি ছেড়ে দিয়ে আসি। তাড়াতাড়ি চলো। ও বাবারে, বাড়িতে চাল বাড়ন তো, হাঁড়িতে জল ফুটছে, আর এদিকে মানুষটা এখনো বাজার থেকে চাল নিয়ে এলো না। আরে বাবা, এসে গেছি। এই তো আমি এসে গেছি। এই তো এতক্ষণে তোমার আসার সময় হলো। কি করব বলো, আজকাল সন্ধেবেলাও হাটে বাজারে ভিড়। উফ, নাও তাড়াতাড়ি ভাতটা বসিয়ে ফেলো দেখি। যত সব। গেলে ফটফট
দান করো ঝটপট। ওম গিলি গিলি ফটফট দান করো ঝটপট। ওম গিলি গিলি ফটফট দান করো ঝটপট। ওম গিলি গিলি। কে মুটির বাবা যাচ্ছিস নাকি? আপনি আমাকে ডাকলেন সাধু বাবা? হ্যাঁ রে খ্যাপা, ডাকলাম। আপনি কে সাধু বাবা? আপনি আমাকে কি করে চিনলেন? এর আগে তো আপনাকে এই তল্লাটে কোনোদিন দেখিনি। আমি ত্রিকালজ্ঞ সাধু ঝটপট বাবা। আমার আদি নিবাস হিমালয়। আমি সবাইকে চিনি, এই রাজ্যের সবাইকে। তা তুই কি বাজারে যাচ্ছিস? হ্যাঁ বাবা, বাজারে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই আসার সময় এই বটতলা দিয়েই ফিরিস। আর আমার জন্যে বাজার থেকে একটা প্রমাণ মাপের আলু নিয়ে আসিস। তারপর আমি তোকে একটা জাদু দেখাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, নিয়ে আসবো। আদেশ করুন বাবা। যা মুগিদের বাড়ির পিছনে পূর্ব দিকে চুপি চুপি দুটো আলু ফেলে রেখে আয়। আচ্ছা বাবা। তাড়াতাড়ি গিলি গিলি ফটফট, কাজ হবে ঝটপট। বাবা, আপনার জন্য আলু নিয়ে এসেছি। বাহ, এই তো আমার লক্ষ্মী ছেলে। দে এবার আমাকে এই আলুটা দে। গিলি গিলি হকাশ ফকাশ চটপট ঝটপট। যা তুই তোর বাড়ির পিছনে গিয়ে পূর্ব দিকে একটু মাটি খুলে দেখ, দুটো আলু পাবি। এ কি বলছেন বাবা? এ কি করে সম্ভব? আরে গিয়ে দেখ না, তোর ঠিক বাড়ির পিছনেই পাবি। এ কি পুটির বাবা, তুমি এই অসময়ে বাড়ির পেছনে খোঁড়াখুড়ি করছো কেন? এ কি কি করে সম্ভব? আশ্চর্য, অলৌকিক, অবিশ্বাস্য। এই মনেছে, আরে তুমি পাগল হয়ে গেলে নাকি? এবার মনে হচ্ছে তাই হয়ে যাব। বটতলার ঝটপট বাবাকে আমি একটা আলু দিয়েছিলাম, আর তার বদলে আমি আমার বাড়ির পেছন থেকে দুটো আলু পেলাম। বটতলার ঝটপট বাবা, সে আবার কোন ভেগধারী? আরে বাবা, ভেগধারী নয়, ভগবান, ঝটপট বাবা ভগবান। আমাকে তাহলে ব্যাপারটা একটু সময় করে দেখতে হচ্ছে। বাবা, বাবা আপনি ভগবান। বাবা, বাবা আপনি মহান। কি রে, দুটো আলু খুঁজে পেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা পেয়েছি। তুই যা, এবার রাজ্যে সবাইকে বলে দে আমার কাছে আসতে। আমাকে সবাই যে যা ভিক্ষা দেবে আমি সবার সব কিছু দ্বিগুণ করে দেব, সবার কষ্ট দূর করে দেব। নতুন বছরের সকালে তোদের কৃষ্ণনগরে এক নবজাগরণ হবে। আচ্ছা বাবা, আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। বলুন গুরুদেব। আমার খুব রসগোল্লা খেতে ইচ্ছে করছে। তুই অন্য দোকান থেকে 10টা রসগোল্লা কিনে ভোলার দোকানের পিছনের দিকে একটা হাঁড়িতে করে পুঁতে রেখে আয়। আচ্ছা বাবা। এ বাবা, আমি একটু আগেই শুনলাম আপনার কি অসীম অসীম ক্ষমতা বাবা। আপনি আমার সবকিছু দ্বিগুণ করে দিন বাবা। গিলি গিলি ঝটপট, আমি দেখতে পাচ্ছি তুই খুব পুণ্যবতী। শোন, আগামী ইংরাজি নববর্ষের প্রাককালে আমার জন্যে ভালো কিছু ভিক্ষা নিয়ে আসবি। যত আনবি তার দ্বিগুণ তোকে ফেরত দেব। সত্যি বাবা? আচ্ছা মা, তোর স্বামীর নাম পেট মোটা গোপাল, তাই না? আমি এখানেই আছি। আর আপনি কে? লোকজনকে এখানে বসে বসে ঘোল খাওয়াচ্ছেন শুনলাম। ওগো, তুমি এসব বলো না, বাবা অসন্তুষ্ট হবে যে। আমি হিমালয়ের সাধু ঝটপট বাবা। আর গোপাল, আমি বুঝতে পারছি যে তোর বিশ্বাস হচ্ছে না পুরো ব্যাপারটা। তাই আমি তোকে তোর চোখের সামনেই আমি প্রমাণ দেব। যা, এই রাজ্যের সেরা ময়রা ভোলার কাছ থেকে আমার জন্যে 5টা রসগোল্লা নিয়ে আয়। আমি এখানে বসে থেকে ভোলাকে 10টা রসগোল্লা ফেরত দেব। আচ্ছা তাই নাকি? তাহলে আমি এক্ষুনি ডেকে আনছি। ভোলা, তুমি এক্ষুনি আমার সাথে 5টা রসগোল্লা নিয়ে ছটপট বাবার কাছে চলো তো। উনি বলছেন তোমাকে দ্বিগুণ রসগোল্লা ফেরত দেবেন। হ্যাঁ, একটু আগে ওই পুটির বাবা এরকমই কিছু একটা বলছিল বটে।
চলো তো গিয়ে ব্যাপারটা একবার দেখে আসি। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই 5টা রসগোল্লা নিয়ে যাই। হ্যাঁ, এবার জমবে মজা। এই তো ভোলা নিয়ে এসেছে। দে ভোলা দে। সুদূর হিমালয় থেকে তোর দোকানের অনেক নাম শুনেছি, আজ প্রথমবার তোর দোকানে রসগোল্লা খেয়ে দেখবো। আহা, বেশ খেতে, বেশ খেতে, কোনো তুলনা হবে না। এবার তুই যা, তোর দোকানের পিছনে গিয়ে মাটি খুঁড়ে দেখ, এই 5টা রসগোল্লার দ্বিগুণ মানে 10টা রসগোল্লা ফেরত পাবি। এ কি সত্যি বাবা? যা গোপাল, তুইও ভোলার সাথে যা, তোদের মনের অন্ধকার দূর কর। সে তো করতেই হবে। চলো তো ভোলা, গিয়ে দেখি। এ কি করে সম্ভব? এই মরেছে, এটা দেখছি সত্যি 10টা রসগোল্লা। ভোলা, একটা রসগোল্লা খেয়ে দেখো তো। হ্যাঁ গো গোপাল দাদা, এটা সত্যিই রসগোল্লা, আর অন্যরকম স্বাদ। অদ্ভুত ব্যাপার, ব্যাপারটা আমাকে জানতেই হবে, জানতেই। এ কি, আপনি তো দেখছি সত্যি সত্যি একরকম জাদু দেখিয়ে দিলেন। এটা কি করে সম্ভব হলো? মনের অন্ধকার দূর হয়েছে তো। এ সব কিছুই আমার গুরুদেবের আশীর্বাদ। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে তোরা যে যা আমাকে ভিক্ষা দিবি, আমি সব কিছুর দ্বিগুণ করে তোদের ইংরাজি নববর্ষের প্রথম দিন মানে 1 জানুয়ারি ফেরত দেব। তোরা আমাকে যত দিবি তত পাবি। যা যা দিবি সেটাই দ্বিগুণ করে দেব। জয় ঝটপট বাবা জয়, জয় ঝটপট বাবা জয়। হ্যাঁ বাবা, আমি দেব। আমার 2টো গরু আছে, সেগুলো দেব। বাবা বাবা, আমি আপনাকে বেশ কিছু মোহর দেব, তাহলে সব দ্বিগুণ হয়ে যাবে। যা যা বাড়ি যা, আর সব নিয়ে আয়, আর আমার সামনে দে। যত দেবি তত পাবি। গেলে গেলে গেলে। তুমি এখন বাড়ি যাও, আমি রাজসভায় গিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তারপর সিদ্ধান্ত নেবে তুমি সাধু বাবাকে কি ভিক্ষা দেবে আর কি নেবে। চলো এখন বাড়ি চলো, আমার খুব খিদে পেয়েছে। আজ একটু বেলা করেই রাজসভায় যাব, অনেক দেরি হয়ে গেল। আজকে তো দেখছি গোপাল এখনো এলো না। মহারাজ, আমি রাজসভায় আসার সময় একজনের মুখে শুনলাম সামনের ওই বটতলায় নাকি একজন ঝটপট বাবা এসেছেন, আর উনি সবার সব কিছু দ্বিগুণ করে দিচ্ছেন, ওই টাকা পয়সা সব। আমার মনে হয় গোপাল নিশ্চয়ই ওখানেই গেছে। হ্যাঁ মহারাজ, আমিও তাই শুনলাম। পুরো কৃষ্ণনগরের লোকজন ওই বটতলায় ভিড় করছে। ওই তো গোপাল চলে এসেছে। কি গোপাল, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলবেন না, এক ঝটপট বাবা এসেছে, ওনার অলৌকিক কাণ্ড দেখতে গেছিলাম। কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না উনি কিভাবে সব দ্বিগুণ করে দিচ্ছেন। আর এও বলছেন যে 31শে ডিসেম্বরের আগে যে যা কিছু ওনার কাছে দেবে সব উনি দ্বিগুণ করে দেবেন। এই তো অলৌকিক ব্যাপার। চলো তো রাজসভাসদগণ, আমরা সবাই গিয়ে দেখি। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। ওই তো মহারাজ আসছেন, এবার একটা বড় সড়ো দাও মারতে হবে। গন্ধ পাচ্ছি, এই রাজ্যের মহারাজ কৃষ্ণচন্দ্রের গন্ধ পাচ্ছি। এ কি বাবা, আপনি বুঝে গেছেন? আমি সব বুঝি, সব জানি। বল কৃষ্ণচন্দ্র, তোর কি জিনিস দ্বিগুণ করে দিতে হবে বল। বাবা, সামনে তো ইংরাজি নববর্ষ,
তাই আমি ভাবছিলাম রাজসভায় একটা আনন্দ উৎসবের আয়োজন করব, সেই জন্য বেশ ভালো খরচও হবে। তাই যদি আমার কিছু মোহর আপনি মন্ত্র বলে দ্বিগুণ করে দিতেন তাহলে বেশ ভালো হতো। নিশ্চয়ই নিশ্চয়ই, এ তো আমাকে করতেই হবে, নইলে আমি বড়লোক হব কিভাবে? মহারাজ আপনি সবকিছু ভেবেচিন্তে বলছেন তো? হ্যাঁ, আমি ঠিক বলছি। আমি বাবা আপনাকে 500 মোহর দেব, আপনি আমাকে যদি 1000 মোহর ফেরত দেন। দেব দেব, সব দেব, তবে বেশি বড় জিনিস তো, তাই আমার সময় লাগবে। তুই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওটা দিয়ে যা, আর আমি তোকে নতুন বছরের নতুন সকালে দ্বিগুণ করে ফেরত দেব। আমিও দেব বাবা, আমি আমার গিন্নির কিছু গয়না দেব। বাবা, আমি কিছু কলম দেব, আপনি দ্বিগুণ করে দেবেন তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ দেব। তোরা সবাই ভালো ভালো দামি দামি জিনিসপত্র এনে আমার এই বটতলায় জড়ো করবি, আর 1 জানুয়ারি পেয়ে যাবি সবকিছু দ্বিগুণ। এই সুযোগ শুধুমাত্র সীমিত সময়ের জন্যে, কারণ তারপরেই আমি আবার অন্য কোনো দেশের অন্য কোনো রাজ্যে বিলীন হয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আজকেই সব পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে বৎস। আর হ্যাঁ, আর একটা কথা, নববর্ষের আগের দিন সন্ধ্যে থেকে রাত অবধি আমার এই বটতলার 500 হাত গণ্ডির মধ্যে যেন কোনো মানুষের পদধূলি না পড়ে, সেটা তোকে খেয়াল রাখতে হবে। আচ্ছা বাবা, আপনি যেরকম বলবেন, শুধু আমার মোহর দ্বিগুণ হলেই হবে, আর আপনি যা বলবেন সব হয়ে যাবে। সেনাপতি, বলুন মহারাজ। তুমি এই ব্যাপারটা খেয়াল রাখবে যাতে কেউ এই বটতলার 500 হাত গণ্ডির মধ্যে 31শে ডিসেম্বর সন্ধে থেকে রাত অবধি কেউ না ঢোকে। যথাজ্ঞা মহারাজ। যা, এবার তোরা যে যার ঘরে ফিরে যা, আমি একটু ধ্যানে বসবো। কি গো, তখন থেকে তুমি এদিক ওদিক করছো কেন বলো তো? তোমার মাথা ঠিক আছে তো? আমার শুধু মাথা না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, শুধু মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরছে যে ওই ছটপট বাবাটা কি, এত রোগা একটা লোক এর আগে কোথায় দেখেছি। কি যা তা কথা বলছো? তুমি হিমালয়ের সিদ্ধ পুরুষ, জয় ঠাকুর জয় ঠাকুর, সব কিছু চোখের পলকের মধ্যে দ্বিগুণ করে দেয়। না না, এসব চোখের ধাঁধা, কোনো কারণ তো রয়েছেই। এখন মন্ত্রীও নেই যে আমি মন্ত্রীর ওপরে সন্দেহ করব। তাহলে কে ওই লোকটা? ইংরেজি নববর্ষের শেষ দিন সন্ধে থেকে কেন ওনার 500 হাতের মধ্যে লোকজনকে যেতে বারণ করলো? না, আমাকে কিছু একটা করতে হবেই। এই তুমি এসব কি বলছো বলো তো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। শোনো গিন্নি, তুমি তোমার কোনো গয়না, বাড়ির কোনো কিছু ওনার ওখানে দ্বিগুণ করতে দেবে না। এ বাবা, কেন? আমি তো আমার বিয়েতে পাওয়া গয়নাগুলো দিয়ে এসেছি। উদ্ধার করেছো? দূর দূর, এই মানুষটাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না। আচ্ছা আমি আসছি, তুমি বাড়িতেই থাকো। শোন ন্যাপলা, গুলটে, ট্যাপা, পুটি, পুচকে, তোদের একটা কাজ করতে হবে, আর সেই কাজটা হলো নজরদারি। তোরা 31শে ডিসেম্বর সন্ধে থেকে ওই বটতলার সাধুটার উপরে নজর রাখবি, আর কোনো সন্দেহজনক কিছু হলে আমাকে জানাবি, ঠিক আছে? আচ্ছা দাদু, ঠিক আছে। সারা কৃষ্ণনগরে ধন সম্পদ এখন শুধু আমার। এবার শুধু আগে থেকে ঠিক করে রাখা মহাজনকে রাতে ডেকে পাঠাতে হবে, আর মোহর ছাড়া বাকি জিনিসপত্র বেচে মোহর নিতে হবে। তাহলে এই রাজ্যে আমার থেকে বেশি বড়লোক থাকবে না। বলুন বাবা। শোন, তুই ওই মহাজনকে জানিয়ে আসবি যে আজকে রাতে যেন বেশ অনেক গাড়ি নিয়ে আসে আর সব কিছু নিয়ে চলে যায়। আর দেখে যা মনে হচ্ছে মোটামুটি এই সব কিছু মিলিয়ে 10,000, হ্যাঁ, তাই ওনাকে 10,000 মোহর নিয়ে আসতে বলবি। আচ্ছা ঠিক আছে গুরুদেব। তাহলে ওই কথাই রইল, আপনি রাতের মধ্যে গাড়ি নিয়ে চলে আসবেন, কেমন?
আচ্ছা ঠিক আছে। এখন ওই নাতি নাতনিগুলোই ভরসা আমার, নইলে আমার গিন্নির গয়না আর সারা রাজ্যের ধন সম্পত্তি ফর্সা হয়ে যাবে। এখনো তো কাউকেই আসতে দেখতে পেলাম না। দূর দূর শুধু মাঝে মাঝে কয়েকটা মশা এসে কামড়ে চলে যাচ্ছে। দেখ ওই সাধুটা পায়চারি করছে গাছের সামনে, মনে হচ্ছে কারোর জন্য চিন্তা করছে বা অপেক্ষা করছে। ঠিক বলেছিস। ওই দেখ কে যেন এসেছে। চল চল একটু কাছে গিয়ে শুনি। ব্যাস, এবার সব মালপত্র গাড়িতে তুলে নাও। মন্ত্রী মশাই, তার মানে এটা সাধু বেশে ওই বদমাস মন্ত্রী। সব তুলতে ঘন্টা খানেক সময় লাগবে। এই নিন আপনার মূল্য, গুনতে থাকুন। চল চল, আর দেরি করা যাবে না। গোপাল দাদুকে গিয়ে ব্যাপারটা বলি। কি বলছিস রে? তাহলে তো এক্ষুনি প্রহরীদের নিয়ে যেতে হবে। তোরা মোটা দড়ি নিয়ে ওই বটতলায় আয়, আমি রাজবাড়ির প্রহরীদের ডেকে নিয়ে যাচ্ছি। আচ্ছা দাদু। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, সকাল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। মালগুলো এখন অন্য রাজ্যে নিয়ে যাব, তারপর বিক্রি করব, তবে না আমার লাভ। লাভ লোকসানের হিসেব তো পরে হবে। বাচ্চারা মন্ত্রীকে বেঁধে ফেলো। এই মরেছে, গোপাল কিভাবে এলো, আমাকে কিভাবে চিনলো? কি ভেবেছিলেন মন্ত্রী মশাই? আপনি চুপি চুপি কারচুপি করে সবার জিনিসপত্র বাগিয়ে নেবেন আর কেউ বুঝতে পারবে না? ন্যাপলা, ভোর হতে চললো বলে তুই রাজবাড়ি থেকে মহারাজকে ডেকে আন, আর গুলটে পুঁটি তোরা রাজ্যের যাকে যাকে পারিস ডেকে আন। আচ্ছা গোপাল দাদু। দূর দূর দূর, আপনার জন্য আমার কত লোকসান হয়ে গেল। আপনি আমার 10,000 মোহর ফেরত দিন। এই এই তোরা সবাই জিনিসপত্র নিচে নামা, আমাদের ফিরে যেতে হবে। নামা নামা নামা। ও গোপাল, লক্ষ্মীটি লক্ষ্মীটি, তোমার পায়ে পড়ি, তুমি এই ব্যাপারে মহারাজকে বলো না। গোপালকে দেখেছেন কিন্তু গোপালের ফাঁদ দেখেননি। টেরটা পাবেন আজ এক্ষুনি। এক্ষুনি ভোর হতে চললো বলে নতুন বছরে আপনার কপালে শাস্তি ছাড়া আর কিচ্ছু নেই। ছি 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 মন্ত্রী, তুমি সবাইকে এইভাবে ঠকাচ্ছিলে। আজকে আজকে আমি তোমাকে বছরের প্রথম দিনেই শুলে চড়াবো। ভুল হয়ে গেছে মহারাজ, আর কোনোদিন করব না। ভুল হয়ে গেছে। অনেক সহ্য করেছি, অনেক অনেক সহ্য করেছি। সবাইকে বোকা বানিয়ে তুমি লোকজনের সম্পত্তি মহাজনের হাতে বেচে দিচ্ছিলে। এই বাচ্চারা আমাকে সব বলেছে। ভাগ্যিস ভাগ্যিস গোপাল বাচ্চাদেরকে তোমার উপর নজর রাখতে বলেছিল, নইলে তো সবার সর্বনাশ হয়ে যেত। বিশ্বাস করুন, আর করব না। আমাকে ক্ষমা করুন, আমাকে শুলে চড়াবেন না। আমি মরে গেলে আমার বউটা বিধবা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নতুন বছরের প্রথম দিনে আমি তোমাকে শাস্তি দেব না, শাস্তি দেবে আমাদের এই কৃষ্ণনগরের জনগণ। ওরা যা শাস্তি দেবে তোমাকে কিন্তু তা মাথা পেতে নিতে হবে। জনগণ আক্রমণ! ওরে মানে মরে গেলাম।